বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। প্রথম ক্ষমা চাইতে হবে মামুনুল সাহেবের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে, আর দ্বিতীয় ক্ষমা চাইতে হবে ভোট চুরি করে তারপরে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আবার বক্তব্য দিয়ে বলে আমি মন্ত্রী সাহেব হয়েছি, মাঝে মাঝে এসে বক্তব্য দিবে। আপনার বক্তব্য দেওয়ার রাইট জনগণ কিন্তু দেয় নাই। ভোট কারচুপি করে, চুরি করে তারপরে তুমি যা ইচ্ছা তাই বলবা, সেই দিন শেষ। সেই মামুনুল সাহেবকে আপনি হুমকি দিচ্ছেন, ঢাকা শহরে আর জায়গা পান না। এটা নিজের মনে করার কিচ্ছু নাই, এটা বাংলাদেশ থেকে লাইভ করে কথা বলছি। পরোয়া করার রাজনীতি শেষ হয়ে গিয়েছে। পরোয়া করে যদি রাজনীতি করতে হতো তাহলে আজকের আমি মন্ত্রী থাকতাম। চোরের মায়ের বড় গলা, এই কথাটি আজ প্রমাণিত সত্য। যারা চুরি করে তারাই বড় গলায় কথা বলার চেষ্টা করে। আপনারা জানেন বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম, বাংলাদেশের গণমানুষের নেতা, 11 দলীয় জোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক সাহেবের যে সিটে তিনি বিজয়ী হয়েছেন, যেখানে তিনি বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার কথা, সেই আসনটি কেড়ে নিয়েছে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির পরিবারের সদস্য ববি হাজ্জাজ। আজকের সেই ববি হাজ্জাজ সাহেব মন্ত্রী বনে গিয়ে অবৈধ ভোট চুরি করে তারপরে তিনি মামুনুল হকের বিরুদ্ধে হুঙ্কার ছুড়ছেন যে সমস্ত জায়গায় তিনি মামলা দিয়ে দিবেন, এবং মামলা দিয়ে তাকে কাবু করার চেষ্টা করছে একজন ভোট চোরকারী ব্যক্তি, যিনি নিজে ভোট চুরি করেছেন। লজ্জায় মাথা নত করে থাকার কথা, সেখানে তিনি একজন বিখ্যাত ইসলামিক স্কলার আলেমের বিরুদ্ধে তিনি মামলা করার হুঁশিয়ারি দেন। তাও কোন সময়, যেই সময়ে ফ্যাসিবাদের পতন ঘটানোর পরে স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করছি, সেই সময় উনি মামুনুল সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। আমি তীব্র নিন্দা জানিয়ে গেলাম। আমি তখনও আল্লামা মামুনুল সাহেবের পক্ষে কথা বলেছিলাম, যখন মামুনুল সাহেবের বিরুদ্ধে অন্যায়ভাবে জেলের মধ্যে রেখে প্রায় 3 বছরের অধিক সময় তার উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করেছিল ফ্যাসিবাদী সরকার। তখন তাকে জামিন দেওয়া হয় নাই, অনেক মানুষ চুপ করেছিলেন। তখনও আমি বক্তব্য দিয়ে বিদেশে বসে বলেছিলাম যে মামুনুল সাহেবের উপরে এই জুলুম, নির্যাতন এটা মেনে নেওয়া যায় না। আদর্শিকভাবে আপনি এক দলের হতে নাই পারেন, কিন্তু জুলুম, অত্যাচার, নির্যাতন যদি কারো উপরে হয় সেটার প্রতিবাদ না করলে আপনি দায়ী থেকেই যাবেন। আজকের এই আল্লামা মামুনুল সাহেব একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি বর্তমান সময়ে বহু মানুষ যখন ওই 11 দলের বাইরে গিয়ে চাটাচাটিতে ব্যস্ত, ক্ষমতার লোভে ব্যস্ত, তখন তিনি ক্ষমতার দিকে না গিয়ে তিনি বাংলাদেশের আলেম সমাজ এবং এই জোটকে প্রাধান্য দিয়ে মূল্যায়ন করে এই জোটের পক্ষে অবস্থান নিয়ে আজকে তিনি নির্বাচন করে জাতির কাছে একজন শ্রেষ্ঠ সন্তানে রূপান্তরিত হয়েছেন। ঐক্য রক্ষার একজন অতন্ত্র প্রহরী হিসাবে তাকে জাতি গ্রহণ করেছে, সম্মান দিয়েছে, এবং সেটা ব্যালটের মাধ্যমেও দিয়েছে, অন্য জায়গায় দিয়েছে। কিন্তু সেই অবস্থায় চোরের মায়ের বড় গলা ববি হাজ্জাজ ধার করা নেতা এসে এখন বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করে সেই জায়গায় এখন তিনি দল পার্কে পর্যন্ত বিলুপ্ত করে দিয়ে তারপরে তিনি এখন যা তা বলে বেড়াচ্ছেন। এই সকল ধান্দাবাজি বাংলাদেশে চলবে না। বাংলাদেশ 24 পরবর্তী বাংলাদেশ, এই বাংলাদেশ যারা সত্যিকার এই দেশের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের বাংলাদেশ। আজকের এই বাংলাদেশে অবদান আছে মামুনুল সাহেবের। এই আল্লামা মামুনুল সাহেব জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন। আপনি কয়দিন কি খেটেছেন, কি করেছেন? আপনি বাংলাদেশের গত 16 বছরেও ছিলেন ওদের পাঁচাটা দালাল, আর এখনো আপনি আর একটা জায়গায় এসে প্রবেশ করে দালালি করে আপনি একজন আলেমকে মামলার হুমকি দিচ্ছেন। তোমার এই মামলার হুমকি বাংলাদেশের জনগণ পরোয়া করে না। বাংলাদেশের জনগণ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, যেখানে আমার চরম শত্রু ব্যক্তিও যদি অন্যায় না করে তার উপরে জুলুম করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের কমিটমেন্ট, যারা এদেশ থেকে পালিয়ে পর্যন্ত গিয়েছে, যদি সেই ব্যক্তিরা কোনো অন্যায়কারী না হয়, জুলুমকারী না হয়, সেই ব্যক্তি ভিন্ন আদর্শের হলেও তার উপরে মামলা হামলা, এটা কোনো ভালো মানুষের কাজ নয়। তারপরে তো আবার জুলাই যোদ্ধা, জুলাইয়ের পক্ষের শক্তি, 24-এর আন্দোলনের নেতা, আজকের সেই গণমানুষের নেতা মামুনুল হক সাহেব, যারা জুলুম, নির্যাতন সহ্য করে জেলের মধ্যে অত্যাচার, নির্যাতিত হয়েছে, কওমি আলেমরা
রাজপথে নেমে তার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেই সেই মামুনুল সাহেবকে আপনি হুমকি দিচ্ছেন ঢাকা শহরে আর জায়গা পান না। এটা নিজের মনে করার কিচ্ছু নাই। এটা বাংলাদেশ থেকে লাইভ করে কথা বলছি। পরোয়া করার রাজনীতি শেষ হয়ে গিয়েছে। পরোয়া করে যদি রাজনীতি করতে হতো তাহলে আজকের আমি মন্ত্রী থাকতাম। আজকের গত 16 বছরে যে পর্যন্ত আমি বিএনপির পক্ষে, নির্যাতিত নিপীড়িত নেতাদের পক্ষে কথা বলেছি, একটা মানুষ তখন কথা বলার ছিল না। আন্দোলন সংগ্রাম দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষে, খালেদা জিয়ার পক্ষে, আলেম ওলামার পক্ষে, জামাত ইসলামের পক্ষে, মামুনুল সাহেবের পক্ষে, এমনকি চরমনের হুজুরের যখন তার উপরে আক্রমণ হয়েছে তার পক্ষে অবস্থান নিয়ে জাতির ক্লান্তি লগ্নে ভূমিকা পালন করেছি। শুধুমাত্র তোমাদের জুলুম, অত্যাচার, নির্যাতনের সাথে আপোষ করব না বিধাই আজকের আমি, তোমরা মন্ত্রিত্ব নিয়েছ, আমি মন্ত্রিত্ব ছাড়া অবস্থান করছি। ভোট কারচুপি করে, চুরি করে, তারপরে তুমি যা ইচ্ছা তাই বলবা, সেই দিন শেষ। বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। প্রথম ক্ষমা চাইতে হবে মামুনুল সাহেবের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে, আর দ্বিতীয় ক্ষমা চাইতে হবে ভোট চুরি করে তারপরে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আবার বক্তব্য দিয়ে বলে আমি মন্ত্রী সাহেব হয়েছি, মাঝে মাঝে এসে বক্তব্য দিবে। আপনার বক্তব্য দেওয়ার রাইট জনগণ কিন্তু দেয় নাই। অতএব সাবধানে কথা বলবেন। চোরের মায়ের গলগলা দেখাতে যাবেন না। ওই সকল দিন আমরা এখন গুনি না। আমাদের এই বাংলাদেশে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যবাজ, দালালদের স্থান দেওয়া হবে না। প্রয়োজনে আরো ধৈর্য ধারণ করব, ক্ষমতা থেকে দূরে থাকব, কিন্তু তারপরেও আপোষের রাজনীতি করে, মানুষের বিরুদ্ধে রাজনীতি, দেশের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে রাজনীতি করে পদ পদবি পাওয়ার প্রয়োজন নেই। বহু দালালকে দেখছি এখন প্রতিমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, সচিব, বিভিন্ন পদে, এক একটা পদের অভাব নাই। কিন্তু আপনারা মনে রাখবেন, আপনাদের কারণে এই 24-এর গণ অভ্যুত্থান কিন্তু হয় নাই। যাদের কারণে হয়েছে তাদেরকে নিয়ে বেশি নাড়াচাড়া করবেন না। এদেশের জনগণ জানে যারা তান্দাবাজ, যারা দালাল, যারা দুষ্ট, তারা যে কোনো মূল্যে আপনারা পরাস্ত হবেনই হবেন। আপনি মনে করেছেন কি যে ক্ষমতার স্বাদ পেলাম? বাংলাদেশে শেখ হাসিনার চাইতে ক্ষমতার স্বাদ গ্রহণ করা নেত্রী কিন্তু আর কেউ ছিল না, নেতাও ছিল না। গত 16 বছর একা ধাবড়িয়ে বেরিয়ে এদেশের মানুষের উপরে জুলুম অত্যাচার করার পরের ফলটা কিন্তু ভোগ কিভাবে করেছে চোখের সামনে দেখেছেন। অতএব যারা মনে মনে ভাবছেন মন্ত্রী প্রতিমন্ত্রী হয়ে আমি যা ইচ্ছা তাই করব, সেই দিন শেষ। আপনাদের ওই সকল শব্দ চায়ন, ওই সকল বক্তব্য জনগণ প্রত্যাখ্যান করবে। শুধু প্রত্যাখ্যান নয়, ভয়ানকভাবে আপনাদের পতন ঘটিয়ে ছাড়বে। প্রিয় দেশবাসী, সাহসিকতার সাথে লড়াই করতে হবে, সাহসিকতার সাথে সংগ্রাম করতে হবে। আমাদের আপোষ কোনো ধরনের ফেঁচিবাদের মতো আরেকটি ফেঁচিবাদ তৈরির জন্য তাদের সাথে আপোষ করে রাজনীতি নয়, বরং রাজনীতি হবে আমাদের ন্যায় ইনসাফ কায়েমের রাজনীতি। আজকেও বাংলাদেশে চান্দার দিবে না তাই তাকে মেরে ফেলা হয়েছে একজন মানুষকে, সেটা সহ্য করা যায় না। আজও বিভিন্ন জায়গায় মার্কেট বন্ধ হয়েছে, শুধুমাত্র চাঁদা আদায়কে কেন্দ্র করে মার্কেট বাজার বন্ধ। এই সকলের জন্য বাংলাদেশ হবে না। তোমরা এতদিন কোথায় ছিলে? গত 16 বছর কোথায় ছিলে, যখন নিজে পর্যন্ত তোমার নিজের একটা রাজনৈতিক পরিচয় ছিল না? লজ্জা লাগে কেন জানেন? আমাদের সামনে এখন যারা এই সকল চুরি, চাপটামি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, নৈরাজ্য করছে, তাদেরকে গত 16 বছর জীবনে একটা দিন রাজনীতির মাঠে দেখি নাই। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু তারাই আজকের পরিচয় বহন করে, তারাই আজকের আপনাদের উপরে ঘুঁটি চড়াচ্ছে, মাথা নাড়াচ্ছে। এর কারণটা কি জানেন? অসৎ রাজনীতির বলয় থেকে এখনো আমরা বের হতে পারি নাই, প্রিয় দেশবাসী। অতএব আমি স্পষ্ট করে বলছি, শুধু মামুনুল হক নয়, বাংলাদেশের কোনো জুলাই চেতনার যোদ্ধা যারা এই বিপ্লবকে সাধন করেছে, কারো বিরুদ্ধে অন্যায়ভাবে জুলুম অত্যাচার তোমরা করতে পারবা না। শুধু তাই নয়, যে ব্যক্তি আমার চরম শত্রু, আমার দল করে না, ওই লোক অন্যায় না করলে তারে মামলা করা, হামলা করা, জুলুম করা, নির্যাতন করা, জমি দখল করা, তার বাড়িঘরে হামলা করা, এটার রাজনীতি চিরদিনের জন্য কবর রচনা করতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব আমাদের সেই সকল জায়গায় সতর্ক থাকতে হবে, আপনাদের ভয়েস রেজ করতে হবে। এখন থেমে গেলে চলবে না। এখনই হচ্ছে মূলত সত্যিকার যুদ্ধ, যে আপনি এই দেশটাকে
সত্যিকার পথে চালাবেন নাকি দুর্নীতিগ্রস্ত মানুষদের সাথে আপোষ করে চালাবেন? নির্বাচনে এই মামুনুল সাহেবের উপরে শুধু জুলুম নয়, বাংলাদেশের অধিকাংশ আসনগুলোতে 5,000, 4,000, 6,000, 10,000-এর কম ভোটে মেকানিজম করে তারপরেই করা হয়েছে। আমার সিট জালকাঠি 1 আসন, পরাজিত শক্তি, তারা নিজেরা হেরেছে জেনে তারপরে 6,000 ভোট তারা কম দেখিয়ে সেখানে আপনারা বড়ইয়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়ন, মঠবাড়ি ইউনিয়ন সম্পূর্ণ কুক্ষিগত করে রেখে ভোট চুরি করে তারপরে কাগজে কলমে এমপিত্ব হয়েছে। আর না হয় আমাদের সেখানে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় থাকে 20,000-এর উপরে ভোট পেয়ে। কিন্তু আজকের এই জায়গাটা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করে সকল পেশি শক্তি, সকল অন্যায়ভাবে অবৈধ টাকা পয়সা দিয়ে যারা ভোট কারচুপি ক্রয় করছে এবং যারা আবার হুমকি দিচ্ছে মামুনুল সাহেবের মতো মানুষকে যে মামলার পর মামলা দিবে। কিসের মামলা দিবা তুমি? এদেশে মামলা বাণিজ্য বন্ধ করতে হবে। এদেশে আর কোনো শয়তানি মামলা চলবে না। এদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাধীনভাবে মত প্রকাশ করবে, নির্বাচন করবে, কথা বলবে, টকশো করবে, বক্তব্য দিবে, যার মতো তার জনগণ যাকে অ্যাকসেপ্ট করবে করবে, না করলে না করবে। অতএব আসুন এই নব্য ফেসিবাদী আচরণ যেই সকল ব্যক্তিরা করছে তাদের ব্যাপারে সোচ্চার হন। গতকালকে না পরশুতে এক মন্ত্রী বলেই ফেলেছেন সমঝোতার ভিত্তিতে চাঁদা। তো সমঝোতার ভিত্তিতেই যদি টাকা উঠানো হয় ওটা নাকি চাঁদা হয় না? তো চাঁদা না হইলে আজকের রাস্তায় মানুষ খুন হয় কেন? দোকানপাট বন্ধ হয় কেন? একজন ওসি সাহেবকে হুমকি দিয়ে তারপরে একটু আগে দেখলাম এক নেতা বিএনপির সেখানে ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছেন। সে কি করে হুমকি দেয় প্রশাসনের একজন ব্যক্তিকে তাকে চার্জ করার কারণে? এরকম করে প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজ, নৈরাজ্যবাজদের অভয়ারণ্যে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ। প্রিয় দেশবাসী, আমরা সেজন্য মনে করি যেই দলটি এখন ক্ষমতায় সেই দলও জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার ছিল। আমরা তাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই, আমি ওই দল করতাম, ওই দলের নমিনেশন প্রত্যাশী 2018 সালে ছিলাম। যারা ওই দল থেকে টেনে হিসড়ে আমাকে ভিন্ন জায়গায় ঢুকিয়ে দিয়ে বলতে চান যে আমি তাদের না, তারা একটু ওই আপনার গুলশান ভবনে গিয়ে কিংবা আপনার ওই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নথিটা খুঁজে দেখুন। অতএব আমি আপোষ করিনি। যখন কেউ সাহস করে দল পরিবর্তন করে নাই, ক্ষমতায় আসবে যেই দল সেই দল কেউ পরিবর্তন করে না, সেই সময় ডক্টর ফয়জুল দল পরিবর্তন করেছে। অতএব আমি ক্ষমতার জন্য দল পরিবর্তন করি নাই, দল পরিবর্তন করেছি তোমাদের এই সকল দুষ্ট চরিত্র মুখ সম্মোচন করার জন্য। অতএব আমাকে এই কথা বলতেই হবে। আসুন আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের বিরুদ্ধেও যেমন আওয়াজ তুলি, সকল সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি। আর কারা কথা বলে, আজীবন যারা এরশাদের পকেটের মধ্যে ঘোরাফেরা করেছে, আজীবন যারা আওয়ামী লীগের দোসরগিরি করেছে, তারা আবার কথা বলে মামুনুল সাহেবকে নিয়ে, তারা কথা বলবে শফিক সাহেবকে নিয়ে, তারা কথা বলবে জামাত ইসলামকে নিয়ে। এটা সহ্য করা যাবে না। অতএব কঠোর হস্তে এদের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এবং ওদের এই ক্ষমতার শক্তি কোথায় সেটা জাতি দেখিয়ে দেবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।